রাখল বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে দিবসটি। সাভারের জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সেখানে রয়েছেন সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত। যাব তাদের কাছে। মিম, সাজিদ, আপনারা আছেন ভোর থেকেই একদম। আমরা দেখেছি যে যেহেতু শীতকাল, বেলা বাড়ার সাথে সাথে আসলে মানুষের আনাগোনা বাড়ছে। আড়মোড়া ভেঙেছেন তরুণ প্রজন্ম। তাদের কণ্ঠে কি ধরনের বক্তব্য শুনছেন? তারা কি চাইছে? এই দেশটাকে কোথায় দেখতে চাইছে? যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সকাল থেকেই, সকাল বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে যারা আসছেন দর্শনার্থীরা, তাদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্কুল, কলেজ, সেই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। সাজিদ, একটি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম আমরা কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো মুক্তিযুদ্ধে কিন্তু ভারতের অবদান একদমই অস্বীকার করা যাবে না। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারত সে সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশের শরণার্থীদেরকে জায়গা দেয়া থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য প্রয়োজন, এবং যুদ্ধের পরেও, স্বাধীনতা পরবর্তী সময়েও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের পাশে থেকেছে। কিন্তু তারপরে ভারতের যে আগ্রাসনী ভূমিকা, তারপরে এই 2024-এর কথা যদি বলি, স্বৈরাচার সরকার পতনের পর যা হলো, বা যেভাবে আসলে ভারত বাংলাদেশকে তাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে, সেটি কিন্তু খুবই ন্যাক্কারজনক। এবং এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে যে কিভাবে আসলে একটি রাষ্ট্র নিজেদের আসলে জায়গায় থেকে বা সত্যি ঘটনা না প্রকাশ করে, বরং একটি দলীয় হিসেবে নিজেদের ভূমিকা প্রকাশ করে সকলের কাছে, সেই জায়গা থেকে সে বাংলাদেশকে আসলে পুরো বিশ্ববাসীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করার একটি প্রবণতা কিন্তু তাদের মাঝে। নিঃসন্দেহে এটি ন্যাক্কারজনক, আপনি যেটি বলছিলেন। তার আগে আমি এখানকার পরিস্থিতি একটু বলতে চাই। দেখতে দেখতে সময় পেরিয়েছে অনেক, বেলা 12টা বেজে গেছে। এখন কিন্তু প্রায় দুপুর হয়ে চলেছে, কিন্তু মানুষের আনাগোনা কিন্তু কমেনি। এই পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ কিন্তু লাল সবুজে ছেয়ে গেছে। জাতীয় পতাকা হাতে সবাই কিন্তু আসছে। আমরা দেখছি যে মাদ্রাসার শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, একেবারে মানুষের জোয়ার কিন্তু এখন। এবং আমি একটি বিষয় বলে রাখতে চাই আপনাকে, আপনি এবং আমি দুজনেরই এখানে এই বিজয় দিবস কাভার করার অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা গত 3 বছরে দেখেছি এত মানুষ সম্ভবত গত 3 বছরে আমরা দেখিনি। আজ যে পরিমাণ মানুষের উপস্থিতি আমরা এখানে দেখেছি, তো নিঃসন্দেহে এটি বলা যায় যে এবার একটি ভিন্ন আবহে মানুষের অংশগ্রহণ বেড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি পরের যে বিষয়টি, ভারতের আগ্রাসনের বিষয়ে বলছিলেন, আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে জানি। যেহেতু প্রতিবেশী দেশ, আমাদের সীমানার 3 দিক দিয়েই ভারতের অবস্থান। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটি অস্বীকার করার প্রশ্ন নেই। কিন্তু ভারত যে আগ্রাসী ভূমিকা এই 54 বছর ধরে তিলে তিলে আমাদের দিকে চাপিয়ে দিয়েছে, যে আগ্রাসী ভূমিকা রেখেছে, সেটি নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং সমালোচনার দাবি রাখে। আমরা বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে ভারত যেই ধরনের তারা অপতৎপরতা, বলবো আমি অপচেষ্টা, বাংলাদেশের গণমাধ্যম নিয়ে যেই ধরনের তারা কালিমা লেপনের জায়গাটি, বাংলাদেশের সেখানে ত্রিপুরায় হাই কমিশন, উপ হাই কমিশনে হামলা করা থেকে শুরু করে, বাংলাদেশের বর্ডারের সীমান্তে ফেলানি হত্যা থেকে শুরু করে প্রতিনিয়তই তারা সীমান্তে হত্যা করে চলেছে আমাদের এই যে বাংলাদেশি মানুষকে। এই সবের পেছনে কিন্তু আমাদের বেশ কয়েক বছর ধরে, অর্থাৎ 15 বছর যে একটি স্বৈরাচারী শাসনের একটি ছিল যে সময়, সেই সময়ের নতজানু পররাষ্ট্র নীতিকেই কিন্তু দায়ী করা হয় অনেক ক্ষেত্রে, আমরা এটা দেখেছি। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সরে আসার এবং প্রতিবাদ জানানোর যে এখন যে সময়, সেই সময়টি কিন্তু এসেছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যাই বলে না কেন, তারপরে যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বারবারই তাদেরকে প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে, তাদেরকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু যে ধরনের বার্তা দেওয়া দরকার, কড়া বার্তা, সেই বার্তাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এতেই প্রমাণ হয় যে বাংলাদেশের যে আগের পররাষ্ট্র নীতি নতজানু, সেটি থেকে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং সাহসিকতার সাথে সেই জিনিসগুলো মোকাবেলা করছে। অর্থাৎ ভারতের চাপিয়ে দেওয়া যে আগ্রাসন, সেটি আমরা আর মেনে নেব না, বা বাংলার জনগণ সেটি মানবে না বলেই তারা। এই যে আপনি পুরো বিষয়ে যেগুলো বলছিলেন সাজিদ, সেখানেই কিন্তু বোঝা যায় ভারত আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের বন্ধু হয়নি, বরং একটি গোষ্ঠী, একটি দলের বন্ধু হয়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনি যেভাবে বলছিলেন যে বেরিয়ে আসছে এবং আগামী দিনগুলোতে ঠিক সেভাবে আসবে, তেমনি কিন্তু ভারতকে আসলে রাষ্ট্রকে বন্ধু ভাবতে হবে, বাংলাদেশ রাষ্ট্রটাকে বন্ধু ভাবতে হবে। আমাদের প্রতিবেশী দেশ যেরকম ভারত, ভারতের প্রতিবেশী দেশও কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশ কিন্তু এখন একটি মানে আগের মতো যে সেই যে
একাত্তরের যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির জায়গা যদি বলেন, সেখান থেকে অনেকটাই এগিয়ে গেছে। কোন জায়গাতে আসলে বাংলাদেশ পিছিয়ে আছে? প্রযুক্তি জায়গাতে বলবেন না, উন্নয়নমূলক কর্মকাণ্ডে, সামাজিক হতে পারে সেটা রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে, সবকিছুর জায়গাতেই কিন্তু বাংলাদেশ অন্যান্য যেই উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেই দেশগুলোর দিকে তারা এগিয়ে সেভাবেই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আগামী দিনগুলো শুধুই সম্ভাবনার দিন। এজন্যই সম্ভাবনা যে আগামী দিনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আসলে নতুন প্রজন্মের হাতে, এবং এই নতুন প্রজন্মের মাধ্যমে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। এই যে স্বাধীনতার 53 বছর পেরিয়ে আজ বিজয়ের 54 বছরে পদার্পণ করলো বাংলাদেশ, ঠিক একই রকম ভাবে কিন্তু আরো 50 বছর পর যখন বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে, তখন হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে ধারা, সেই ধারা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা আজকে এই যে 2024-এর গণ অভ্যুত্থান যারা দেখেছে, বাংলাদেশের পট পরিবর্তন হতে যারা দেখেছে, বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখে, সেই প্রত্যেকের জোড়া চোখে। এই ছিল এখন পর্যন্ত শাফিন আমাদের কাছ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। মিম, সাজিদ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদা রাফেদ। তারা জানা